আপনাকে স্বাগত জানিয়ে বলবো, আর কি কোনো প্রমাণের অপেক্ষা আছে? তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। এখান থেকে 100 কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে, বলছে আমি এ রায় মানি না। আপনাকে মানতে হবে না। আমি আর ডক্টর মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো। সুপার নিউমেরিক পোস্ট আপনাদের বাংলা করলে বুঝায়, বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে। বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে? মমতা ব্যানার্জি করেছে। কবে করেছে? 5ই মে। ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এন্টায়ার ক্যাবিনেটে তো জেলে যাওয়া উচিত। আমি বলছি এ রাজ্যের মুখ্যমন্ত্রীর জেলে যাওয়ার নথি আমাদের হাতে আছে। যে নথি সিবিআই যদি প্রয়োজন মনে করে এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাদের কাস্টাডিতে নিয়ে প্রশ্ন করতে পারে, জিজ্ঞাসা করতে পারে, সেই নথিটা আমরা জোগাড় করেছি আমাদের হাতে, বাংলার বার্তার হাতে রয়েছে। কিসের নথি বলুন তো, একটুখানি আপনাদের ব্যাখ্যা করি। শুভেন্দু যেটা বললেন, এন্টায়ার ক্যাবিনেটকে কিন্তু ডাকতেই পারে সিবিআই, সেই জায়গাটা তৈরি হয়ে গেছে। কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাক যে রায় দিয়েছেন সেই রায়ে পরিষ্কারভাবে বলেছেন সিবিআই এনকোয়ারি করে দেখুন সুপার নিউমারারি পোস্ট যারা তৈরি করেছেন, কী তাদের উদ্দেশ্য, কিভাবে করা হয়েছে, কী তাদের স্বার্থ, এন্টায়ার প্রসেসের মধ্যে সিবিআই এনকোয়ারি হয়ে গেছে। এখন সুপ্রিম কোর্টে গিয়ে সেটাকে আটকানোর চেষ্টা হবে। আবারও সুপ্রিম কোর্টে গিয়ে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল, মোহিত রোহাতগির মতো নামি দামি কস্টলিয়েস্ট অ্যাডভোকেটদের অ্যাপয়েন্ট করা হবে। কোটি কোটি টাকা রাজ্যের কোষাগারে খরচা হবে যদি একটা স্টে অর্ডার পাওয়া যায়। মরিয়া চেষ্টা, কেন রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন এন্টায়ার ক্যাবিনেটের ডাক পড়বে। আমি কেন আপনাদের কাছে খুব সংক্ষেপে ব্যাখ্যা করব তার আগে যে নথি আমি হাতে পেয়েছি সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, সেকেন্ডারি ব্রাঞ্চ, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা 91। 5ই মে 2022, কেস ফর ক্যাবিনেট ডিসকাশন, অর্থাৎ ক্যাবিনেটে যেটা আলোচনা হবে তার জন্য মনীষ জৈন, প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট, সেই মনীষ জৈন একটা নোটশিট তৈরি করেছেন 7 পাতা। সেই 7টা পাতার ডকুমেন্ট আমি হাতে নিয়ে আপনাদের কাছে এই বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে এসেছি কথা বলার জন্য। এই 7 পাতার যে নথি তৈরি করেছেন, ক্যাবিনেটের এজেন্ডা তৈরি করেছেন, সেখানে প্রথম ছত্রে লেখা রয়েছে দি আন্ডার মেনশন কেস অফ দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যালং উইথ আ স্পেয়ার সেট অফ পেপার্স ইজ ফরওয়ার্ডেড উইথ ফর প্লেসিং ইন দ্য নেক্সট মিটিং অফ দ্য ক্যাবিনেট ফর ডিসকাশন, প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 5 মে 2022। অর্থাৎ সুপার নিউমারারি অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করে চাকরি চোর যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য এই সুপার নিউমারারি পোস্ট তৈরি করা হচ্ছে। কতজনের জন্য? 5261 জনের জন্য। 5261 জন। এটা নিয়েই তো তদন্ত। এভাবে সুপার নিউমারারি পোস্ট তৈরি করা যায় না। প্যানেল অতিক্রম, অর্থাৎ প্যানেলের মেয়াদ অতিক্রম করার পর 5261 জনকে সেখানে ঢোকানোর জন্য একটা রাজ্য সরকার যখন উদ্যোগী হয় এবং ক্যাবিনেট মিটিংয়ে সেটাকে পাশ করানোর চেষ্টা হয়, তখন স্বাভাবিকভাবে আইনগতভাবে পুরো ব্যাপারটা একটা জালিয়াতির সমান। এবং এই জালিয়াতিটাই ধরেছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে সিবিআই এনকোয়ারি রায় দিয়েছিলেন, সেইটাকে কোনো ক্রমে তড়িঘড়ি করে সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে অভিষেক মনু সিংভি টিংভিকে দিয়ে সাময়িকভাবে একটা স্থগিতাদেশ দিয়েছেন। কিন্তু সেই স্থগিতাদেশ কিন্তু উঠে গেল কেন? জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চে আবার সিবিআইকে এনকোয়ারি করতে বলা হলো এবং 3 মাসের মধ্যে এনকোয়ারি কমপ্লিট করতে বলা হলো যারা যারা ইনভলভ এই জালিয়াতি প্রক্রিয়ার মধ্যে প্রয়োজন হলে তাদের হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে। তাহলে কাদের নেবেন? প্রশ্নটা হলো এখানেই। আমি তার আগে যে এই ক্যাবিনেট মিটিংয়ে দেখুন কোনো একটা এজেন্ডা এলো এবং সেই এজেন্ডাতে কত টাকার ইনভলভমেন্ট জানেন? আমি পড়ছিলাম, নথিটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিলাম, সেখানে দেখছিলাম 262 কোটি 40 লক্ষ 62 হাজার 320, 262 কোটি 40 হাজার 262 কোটি 40 লক্ষ 62 হাজার 320 টাকার এই টোটাল ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট ফর এ ইয়ার, তার পারমিশন দিচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট। ফিনান্স ডিপার্টমেন্টের অমিত মিত্র দফতর তারা অনুমতি দিয়ে দিতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী না চাইলে আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়েছেন যে এত চোরেদের কাছ থেকে টাকা তুলে তৃণমূল দলটা ভারী হয়েছে, নিজের ভাইপো পর্যন্ত সেখানে ইনভলভ হয়ে গেছে পুরো ব্যাপারটা। ফলে তাদের বাঁচানোর জন্য এখন
এই 262,40,62,320 টাকার এন্টায়ার দায়ভারটা সুপার নিউমারারি পোস্ট, অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করার জন্য ক্যাবিনেটে এজেন্ট আনতে গিয়েছেন। প্রশ্নটা হলো ক্যাবিনেটে এজেন্টটা কখন আনতে পারেন আপনি? রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া ক্যাবিনেটে এজেন্ডা আনা যায় না। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুমতি ক্রমেই ক্যাবিনেটে এজেন্ডা এনেই 262 কোটি টাকার এন্টায়ার রেসপন্সিবিলিটি দিয়ে 5,261 জনকে রিক্রুট করানোর ব্যবস্থা হয়েছিল। এন্টায়ার প্রসেসটা তো তাই, এবং এইটাতেই ধরেছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, সেটার জন্য স্টে অর্ডার করছি। সেটি আবার তুলে দিয়ে পরিষ্কারভাবে এখন জাস্টিস দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ সরাসরি সিবিআই ইনকোয়ারি দিয়ে গেলেন। আবার এটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্ট যাবেন, আবার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হবে সুপ্রিম কোর্টে আইনজীবীদের পেছনে। কি ইন্টারেস্টিং না পুরো ব্যাপারটা? আমি এই নথির সম্বন্ধে বলবো, দেখুন যার সই তিনি মনীষ জৈনের সই। এই মনীষ জৈনকে কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ডেকে পাঠিয়েছিলেন, আপনাদের যদি মনে থাকে। এবং এই সুপার নিউমারারি পোস্টটা পুরো জালিয়াতি, অর্থাৎ চোরেদের বাঁচানোর জন্য আপনি অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করছেন, এটা পুরো জালিয়াতি। এটা বুঝতে পারি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সরাসরি ডেকে পাঠিয়েছিলেন মনীষ জৈনকে। আমার মনে আছে সে মনীষ জৈন প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট গিয়েছিলেন তার এজলাসে এবং বলেছিলেন আমি ওপরতলার নির্দেশে করেছি। এবং স্বাভাবিক, ওপরতলার নির্দেশ ছাড়া কার নির্দেশ করবেন? কার ধরে মাথা আছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুমতি ছাড়া এই 262 কোটি টাকা দায় নিতে হবে এক একটা বছর? ভাবতে পারেন? শুধু নিজের অপকীর্তি ঢাকার জন্য একটা সরকার এই খরচা করতে গিয়েছিল। তো সেই সময় মনীষ জৈন বলেছেন সর্বোচ্চ স্তর এর মধ্যে ইনভলভ। আমি কি করব? আমি তো প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট। এবার চিন্তা করে দেখুন, আমি এই নথিটা পড়তে গিয়ে আমি দু একটা জায়গায় খুব ভারী হয়ে যাবে বলে আমি পুরোটা পড়ছি না, আমি দু একটা তথ্য আপনাদের কাছে পেশ করি। View of the Finance Department, Amit Mitra Department. Finance Audit Department, Government of West Bengal has agreed to the proposal of the School Education Department by their such and such with the following observation. This is a proposal of the School Education Department for creation and filling up of 5,261 supernumerary posts of teaching and non-teaching staff and creation and filling of another 1,600 supernumerary posts of work education and physical education teachers involving a sum of such and such 262,40,320। এই ফাইন্যান্স ডিপার্টমেন্ট সিগন্যাল দিচ্ছে, ল ডিপার্টমেন্ট সিগন্যাল দিচ্ছে, তারপর ক্যাবিনেটে যখন আসছে তার ডিটেলসে কি লিখছে শুনুন, শুনলে আপনার চমকে যাবেন। এত ডিটেলসটা এভাবে ব্যাখ্যা করাটাও হয়তো সহজ নয়, তাও বলছি। নাও দ্য ডিপার্টমেন্ট অফ দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্রপোজেস 5,261 সুপারনিউমারি পোস্ট উইথ ব্রেকআপ অ্যাজ ফলোজ: 1,932 ফর অ্যাসিস্ট্যান্ট টিচার, 247 পোস্ট ফর অ্যাসিস্ট্যান্ট টিচার অফ 11-12, 1932টা পোস্ট ফর 9-10, 1,102 পোস্ট ফর গ্রুপ সি, 1980 ফর গ্রুপ ডি, 1,600 সুপারনিউমারি পোস্ট উইথ ব্রেকআপ অফ 750 ওয়ার্ক এডুকেশন অ্যান্ড 850 ফিজিক্যাল এডুকেশন ফর অ্যাবজর্বিং অল ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটস। এবার ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের ঢোকানোর জন্য এই কারিগরিটা করা হয়েছিল। গান্ধী মূর্তি, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশের ছেলেমেয়েগুলোকে তাড়াতাড়ি চাকরিতে ঢুকিয়ে বাবা আন্দোলন থামিয়ে দেওয়ার প্রক্রিয়াটা হয়েছিল। ওদিকে চুরি করে যারা টাকা দিয়ে তৃণমূল কংগ্রেস নেতাদের টাকা দিয়ে, ছোটো বড়ো মেজোদের একদম সর্বোচ্চ স্তর পর্যন্ত টাকা দিয়ে, সেই টাকা দিয়ে যারা চাকরি বাঁচিয়েছে মানে চাকরিতে ঢুকেছেন তাদের বাঁচানোর জন্য এই কীর্তিটা করা হচ্ছে। লাস্টে বলা হচ্ছে অ্যাপ্রুভাল অফ দ্য ক্যাবিনেট শর্ট ফর দি প্রপোজাল কন্টেন্ট ইন প্যারা 6 above is now placed before the cabinet for consideration and approval। আমার প্রশ্নটা এখানেই হচ্ছে, মনীষ জৈনের ডিপার্টমেন্ট এত বড় নথি করে ক্যাবিনেটের এজেন্ডাতে পাঠাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুমতি ব্যতিরিক্ত। সেদিনকে যদি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ইন্টারফেয়ার না করতেন তো সুপারনিউমারি পোস্টের পুরো ব্যাপারটাই তো ইমপ্লিমেন্টেড হয়ে যেত। আলটিমেটলি জালিয়াতিটা ধরেছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস দেবাংশু বসাকও সেটা ধরেছেন, এবং শেষ পর্যন্ত সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকা হবে কিনা, রাজ্যের ক্যাবিনেটকে ডাকা হবে কিনা, রাজ্যের ক্যাবিনেটে যারা এর মধ্যে ইনভলভ, ক্যাবিনেট সেক্রেটারি মানে চিফ সেক্রেটারি এর মধ্যে ইনভলভ। কেন চিফ সেক্রেটারি অনুমতি ছাড়া এত বড় দায়িত্ব প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট দিতে পারে না। এবং এর মধ্যে ব্রাত্য বসু ইনভলভ, বলছি এডুকেশন ডিপার্টমেন্টের মন্ত্রী যেহেতু ব্রাত্য বসু ইনভলভ, ক্যাবিনেট মানে ওই প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন ইনভলভ, চিফ সেক্রেটারি ইনভলভ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ইনভলভ, এবং এন্টায়ার ক্যাবিনেট এই পুরো ব্যাপারটাকে পাস করেছেন। ফলে স্বাভাবিকভাবে তারা ইনভলভ। এখন সেইখানে হাত দিয়েছেন দেবাংশু বসা। আমি বলছি এ রাজ্যের ক্যাবিনেটটাও চোর, ইনক্লুডিং রাজ্যের সর্বোচ্চ মাথা থেকে শুরু করে তার এন্টায়ার ভাইপো টাইপো এই এন্টায়ার বাহিনী তো ডাকাতি করে বেরিয়েছে। এন্টায়ার পুরো টিমটা চোর। সেই টিমের চোরের সিবিআই ইনভেস্টিগেশন এলো এবং তার নথিটা আমি সংগ্রহ করে আপনাদের জন্য আজকে বাংলা বার্তায় খুব সংক্ষেপে পড়লাম। আমার প্রশ্নটা হচ্ছে এবার কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকার সময় এসেছে। যদি না ডাকে ইডি, যদি না ডাকে সিবিআই, তাহলে বুঝতে হবে আমাদের অশেষ দুর্ভাগ্য। কিন্তু এবারে আদালতের মনিটরিংয়ে সুপ্রিম কোর্টে গিয়েও খুব বেশি সুরাহা পাবেন না। এই সিবিআই ইনভেস্টিগেশন বেশি দিন আটকে থাকবে না, একটা সময় এদের ছাড়পত্র দিতে হবে। কেন এগেনস্ট করাপশন সুপ্রিম কোর্টও যদি এই করাপশনের প্র্যাকটিসের পাশে দাঁড়ায়,
আলটিমেটলি যে মেসেজটা যায় সেটাও সুপ্রিম কোর্ট ইদানিংকালে বুঝেছেন, যার জন্য জাস্টিস অনিরুদ্ধ বসু 6 মাসের মধ্যে ইন্টার ইনভেস্টিগেশন প্রসেস শেষ করার জন্য ডিভিশন বেঞ্চের জন্য রায় দিয়েছেন। আমি শুধু আপনাদের কাছে বলবো একটা কথা, দেখুন 27,25,753 জনের যাদের চাকরি গেছে তাদের মধ্যে কিছু সৎ লোকের চাকরি পান, তারা হয়তো যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, কিন্তু অনেক চোরকে বাঁচানোর জন্য তাদেরও এই জলে ফেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বাংলার মানুষকে বুঝতে হবে। 25,753 সব করে চুরি করে তৃণমূল নেতাদের 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছেন, এটা নয়। কিন্তু বারবার করে কলকাতা হাইকোর্ট যখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন, যে রাজ্য সরকারকে বলার চেষ্টা করেছে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে, স্কুল সার্ভিস কমিশনকে বলেছে যে আপনারা সেগ্রিগেট করে দিন, যারা জালিয়াতি করে চাকরি করেছে, যারা ওএমআর শিট ম্যানেজ করে চাকরি করেছে, ব্ল্যাঙ্ক ওএমআর শিট দিয়েছে, ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়েছে, সেগুলো সেগ্রিগেট করে দিন। করেননি। এটা ইনস্ট্রাকশন ছিল স্কুল সার্ভিস কমিশনের ওপর যে এটা সেগ্রিগেট করে দেবেন না। ফলত কী হলো? চাকরি গেল সবার। এবার এই ছেলেমেয়েরা মাঝে মাঝে প্রশ্ন করছে, আমাদের কাছে দপ্তরে অনেকে লিখেছেন, বলেছেন, হোয়াটসঅ্যাপ মেসেজ পড়েছি, আমি বলছি এই ছেলেমেয়েগুলো কী অপরাধ করেছে? তাদের কিন্তু ধরা উচিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যে আপনি চোরেদের বাঁচানোর জন্য আমাদের কেরিয়ারটাকে শেষ করলেন। এবার প্রশ্ন হচ্ছে এরা কি চাকরি পাবেন? আমি একটু খুব কনক্লুশন করে দিই আপনাদের কাছে। আমি বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে কথা বলেই বলছি। সেটা দেখুন, ওএমআর শিটে 23 লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল। সেই 23 লক্ষ ছেলেমেয়ে থেকে এখন আলটিমেটলি একটা শর্টিং হবে। 23 লক্ষ ছেলেমেয়ের ওএমআর শিট রেজাল্ট বেরোবে। সেই 23 লক্ষ ছেলেমেয়ে যারা উপর থেকে নিচ পর্যন্ত প্রথম ওই 25,753 জন থাকবেন, তাদের রিক্রুটমেন্ট হবে। এই 25,753 জনের মধ্যে কিন্তু বর্তমানে যাতে চাকরি গেছে তারাও কেউ কেউ থাকতে পারেন। কে কত নম্বর পেয়েছেন আমরা জানি না, সবটাই তো জালিয়াতি। নাইসারের থেকে যে ওয়েমার পাওয়া গেছে, তার ডকুমেন্ট পাওয়া গেছে, দেখা গেছে সেখানে 0 পেয়েছে, এখানে 53 পেয়েছে, সেখানে 1 পেয়েছে, এখানে 52 পেয়েছে। এই তো কীর্তিকরণ হয়েছে। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের ডিফেন্ড করতে নেমেছে। আজকে কি কথা বলেছেন বলুন তো? আমি সেই ভিডিওটা এই মুহূর্তে আপনাদের দেখাবো। রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল বলছেন পরিষ্কার, আমাদের পয়সায় গাড়ি চড়ো, আমাদের পয়সায় সিকিউরিটি, আমাদের পয়সায় তোমরা চলো, অর্থাৎ বিচারপতিদের বলছেন। এই ভদ্রমহিলাকে তো এক্ষুনি জেলে পড়া উচিত। এই কথাগুলোর জন্য সোমোটো কন্টেম্প প্রসিডিংস কলকাতা হাইকোর্টে আজকে যখন প্রতিবেদন পেশ করছি, কেউ মুভ করছেন জানি না। আমি আইনজীবী হলে আমি আমি আইনজীবী হলে কন্টেম্প প্রসিডিংস করতাম। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি করবেন কিনা জানি না, এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। আর পরিষ্কার বলছি, এই ধরনের ভদ্রমহিলা যখন এই জাতীয় কথাবার্তা বলেন, তিনি কী মনে করছেন নিজেকে? দেশের আইনের ঊর্ধ্বে, সংবিধানের ওপরে, রাষ্ট্র ব্যবস্থার উপরে, সব কিছুর উপরে, জুডিশিয়ারির উপরে, পার্লামেন্টের উপরে সব কিছু মনে করছেন। কি বক্তৃতা দিচ্ছেন না চাকুলিয়াতে? বক্তৃতাটা শুনুন। এক্ষুনি এই ভদ্রমহিলাকে কিন্তু জেলে পড়ার সুযোগ আছে। জুডিশিয়ারির কারুর, ইডি সিবিআই কারুর দরকার নেই। জুডিশিয়ারি নির্দেশ দিয়ে বলতে পারেন গো টু দ্য কাস্টাডি, ইমিডিয়েটলি সিবিআই তাকে কাস্টাডিতে নিয়ে এই কীর্তি করেছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলে যাওয়ার নথি কিন্তু আমাদের হাতে আছে। আমি বলছি, এখানে যদি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মতো কোনো বিচারপতি, কঠোর বিচারপতি থাকতেন, হয়তো এতক্ষণে তাকে ডেকে জেলে ঢুকিয়ে দিতেন। জেলে ঢোকানো ভদ্রমহিলাকে দরকার, হয়তো তিনি শহীদও হতে চাইছেন। এখন বলছেন আমার বিরুদ্ধে কন্টেম্প্ট করলে আমি যাবো জেলে। অর্থাৎ এবারে লোকসভা নির্বাচনে ঝেঁটিয়ে বাংলার মানুষ যখন তাকে বিদায় করার জন্য তৈরি হচ্ছে, তখন এখন শহীদ হওয়ার চেষ্টা করছে। শহীদ আপনি হতে পারবেন না। সর্বকালের সর্বনিকৃষ্ট মানের একজন মুখ্যমন্ত্রী হিসেবে সারা ভারতবর্ষে আপনি চিহ্নিত হয়ে থাকবেন। সাময়িকভাবে নির্বাচন জিতবেন, কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষকে বলছি, আমি আবারও বলছি, যে যেখানে আছেন বোঝান, সব শেষ করে দিচ্ছেন এই ভদ্রমহিলা এবং তার ভাইপোর এই যে লুঠেরা বাহিনী বাংলাকে রাজত্ব করেছে। এনাফ ইজ এনাফ। এবার ঘাট ধরে এই সরকারটাকে এখান থেকে বিদায় করা দরকার, যার জন্য লোকসভা নির্বাচনকে একদম একটা ভোটও যাতে তৃণমূলের বাক্সে কাস্টিং না হয় সেটা দেখতে হবে প্রত্যেকটা মানুষকে। যে যেখানে জিতবেন তাকে জেতান, তাড়ান সব শেষ হওয়ার আগে। আমি শুধু আজকের এই প্রতিবেদন শেষ করবো তাকে দিয়ে, তাঁর ওই নিকৃষ্ট মানের বক্তৃতা দিয়ে, এবং তারপর দীপাঞ্জন বাবুকে আমরা ধরেছিলাম পুরো ব্যাপারটা নিয়ে। এই নথির পর যদি মুখ্যমন্ত্রী জেলে না যান আর কবে যাবে প্রশ্ন করেছিলাম। ভিডিওটা দেখুন না, দীপাঞ্জন বাবু কি বলেছেন সেটাও শুনুন। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কিনা 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে?
সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? ডিফামেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয়, আমি মাথা পেতে নেব। কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে, তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। নিশ্চিতভাবে আমি ওই ভিডিওর বক্তব্যটা শুনেছি। এটা ভাবা যায় না, এটা ভাবতে লজ্জা লাগে যে পশ্চিমবঙ্গের মানুষের ভোটে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী, আমি তাকে পছন্দ করি বা না করি, তিনি সংবিধানের শপথ নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান। কোনো মানুষের শিক্ষাগত যোগ্যতা নাই থাকতে পারে, তার পারিবারিক পরিস্থিতি তাকে ভদ্র সংযত হতে নাই সাহায্য করতে পারে, তার জন্য সহানুভূতি থাকবে। তাই বলে উনি আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, মহামান্য কলকাতা হাইকোর্টকে যে ভাষায় বলেছেন, এর নিন্দার কি চরণ, মানে এটাকে ক্ষমার অযোগ্য ভাষা। কেন এখনো কলকাতা হাইকোর্ট মহামান্য প্রধান বিচারপতি সুও মতো কগনিজেন্স নেবে না? রুল জারি করে যারা বিচার ব্যবস্থাকে এই কুৎসিত ভাষায় কথা বলে, তাদের ঘাড় ধরে কেন নিয়ে আসবে না? আমার মনে আছে একবার মহামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ওই উচ্চিংড়ে ফচকে ছোড়ার ব্যাপারে বলেছিলেন, সম্ভবত হলদিয়া থেকে এইরকমই একটা মন্তব্য করেছিল। মহামান্য প্রাক্তন বিচারপতি গাঙ্গুলি বলেছিলেন যে আরেকবার বললে রুল জারি করে ঘাট ধরে নিয়ে আসবো আমি আদালতে। কেন আনা হচ্ছে না, এটা সত্যি চিন্তার ব্যাপার। আদালত যদি এটা না করতে পারেন, তাহলে কিন্তু আদালতের ওপর মানুষের ভরসা উঠে যাবে। আদালত যদি নিজের সম্মান রক্ষা না করতে পারে, তাহলে এই সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে কি করে আমরা ভরসা করব? তাহলে আমাদের মান সম্মান কোথায় থাকবে? উনি এখন অপ্রকৃতস্থ হয়ে গিয়েছেন। যে চাপ করেছে এই 25,000 ছেলেদের কাছ থেকে, ছেলে মেয়েদের কাছ থেকে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়েছে তৃণমূলের লোকজন। এই উচ্চিংড়ে ফচকে চোড়া থেকে ওই অয়ন, শান্তনু, কুণাল, কুন্তল, কে এক গাদা নাম আছে, যেগুলো পাঠ্য, যেগুলো জেলের ভেতর বসে, এই সব এক্সপোজ হয়ে যাবে। এবং সবার মাথার উপর যিনি আছেন, তিনি এই চাপ সহ্য করতে পারে এই অপ্রকৃতস্থ আচরণ করছেন। আমি তো বারংবার দাবি জানাচ্ছি, শুধু রুল জারি করে আদালত অবমাননা নয়, এই যে ভয়ঙ্কর একটা রায় বেরোলো, এই রায়ের পুরো দায়িত্ব, এই অপরাধের পুরো দায়িত্ব কিন্তু মুখ্যমন্ত্রী। ভুললে চলবে না যে এখানে উনি কিন্তু ক্যাবিনেটের ডিসিশন গুলো হয়েছিল। যে কথাটা আপনারা বলেন যে এই সুপার নিউমেরারি পোস্ট, এটা পরিষ্কার লেখা আছে, সুপার নিউমেরারি পোস্ট আর পার্মানেন্ট পোস্ট ক্রিয়েটেড আন্ডার স্পেশাল সার্কামস্টান্সেস for operation for a limited period as such at the discretion of the competent authority to create the post in the administrative convenience. 25,000 অযোগ্য ছাত্রছাত্রী, তারা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন, তাদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আসছে আদালতের রায়ে। সেই জায়গাতে ক্যাবিনেটের ডিসিশন হচ্ছে এই সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করবেন। কেন? চোরদের বাঁচানোর জন্য,
নিজের দলের লোকেরা যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লুট করেছে, সেটাকে জাস্টিফাই করার জন্য। আমি দেখছিলাম 2021-এ ওনার বিধানসভা নির্বাচনের সময় ওনার ইলেকশনের ইস্তাহার কি দিদির 10টি গ্যারান্টি এটসেট্রা, কোথাও কি ওই 10টা গ্যারান্টির মধ্যে লেখা আছে? আমি খুঁটিয়ে দেখেছি, কোথাও লেখা আছে যে অবৈধভাবে চাকরি প্রার্থীদের সরকারের পয়সায়, জনগণের করদাতাদের ট্যাক্সের পয়সায় সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করা হবে এবং তাদের রেগুলারাইজ করা হবে, যাতে আমার দলের, আমার আত্মীয় স্বজন, মামা পিসি কাকা ভাইপো ভাগ্নে, এদের চুরিটাকে জাস্টিফাই করা যায়, যাতে এই 25,000 লোক রিটালিয়েট না করে। ইমিডিয়েট ওনাকে গ্রেফতার করা উচিত, কারণ এই প্রতিটি দুর্নীতি সর্বোচ্চ জায়গায় উনি বসে আছেন। ওনাকে গ্রেফতার না করলে এই তদন্ত কিন্তু শেষ পরিণতি লাভ করতে পারবে না। ওনাকে গ্রেফতার করে কাস্টাডিতে নিয়ে সিবিআই ইনভেস্টিগেট করুন, এই সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। দেখুন সন্ময়দা, ব্যাপারটা খুব পরিষ্কার। আজকে যদি আমরা প্রশ্ন তুলি যে আপনি বা আপনার ওই আত্মীয় স্বজন, ভাগ্নে ভাইপো কাকা পিসি মামা যারা বড় বড় গাড়ির কনভয় নিয়ে যান, সেটা কি আপনার পিতা বা পিতৃব্যের পয়সায়? তা তো নয়। আমরা সেই অশোভন কথা আমরা ব্যবহার করতে পারি না, রুচিহীন কথা, অশিক্ষিতের মতো কথা আমরা ব্যবহার করতে পারি না। কালকে যদি কেউ করে তখন আপনি মানহানির মামলা করবেন আর যাবেন ওই আদালতে যেখানে বিচারকদের আপনি বলছেন সরকারি টাকায় গাড়ি ব্যবহার করেন। এই সরকারের টাকাটা কি ওনার টাকা? কোন সাহসে উনি কলকাতা হাইকোর্টের মতো একটা সুপ্রাচীন, শতাব্দী প্রাচীন একটা মহান সংস্থার বিরুদ্ধে এই প্রশ্ন তোলেন? ইমিডিয়েট আমরা দাবি করছি প্রধান বিচারপতি, মহামান্য প্রধান বিচারপতি ঘাড় ধরে নিয়ে আসুক রুল জারি করে এবং এর ব্যবস্থা নেওয়া হোক আদালত অবমাননার। এরপরও যদি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সুমোটো কন্টেম্পট অফ কোর্ট করে এই ভদ্রমহিলাকে ডেকে না পাঠান, তাহলে কাল বাদে পরশু আমরাও কিন্তু একই কথা বলা শুরু করব। সেটা কলকাতা জুডিশিয়ারির পক্ষে বা পশ্চিমবঙ্গের জুডিশিয়ারির পক্ষে কিন্তু ঠিক হবে না। এবং আমি আপনাকে দীপাঞ্জন বাবু একটা কথা বলছি, আমি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে আমি বাংলার বার্তার তরফ থেকে লিখছি এবং আপনাকে বলছি কলকাতা হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে এই নথি, এই ভিডিও, যে ভিডিও আমরা দেখালাম সেই ভিডিও কিন্তু আমরা পাঠাচ্ছি। এটা আপনাকে কথা দিলাম আজকে। দেখেন এটাই সর্বদা, এটাই গণতান্ত্রিক পদ্ধতি। আপনি যেটা বললেন আমি সত্যি সেটাকে আমি মানতে পারছি। আমি অ্যাজ আ ল অ্যাবাইডিং সিটিজেন অফ দিস স্টেট আমি প্রেয়ার করব যে why should not the judiciary take suo motu contempt action against this lady who is destroying all the constitutional structure of the state? এরপরে যদি তার শাস্তি না হয় কিসের শাস্তি হবে? না, উনি বোধহয় বুঝতে পারছেন যে পরবর্তী পরিণতিতে এবার হাতে হাত করা পড়বে এবং জেলে ভাত খেতে হবে। জানি না, আমি বিশ্বাস করুন। এরপর যদি জুডিশিয়ারি ব্যবস্থা না নেয়, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং সেটিং অনেক গল্প টল্প আমরা শুনেছি, কিন্তু জুডিশিয়ারি যদি নিজের আত্মসম্মান রক্ষার্থে না এগিয়ে আসে তাহলে বুঝতে হবে যে ভারতবর্ষের জুডিশিয়ারি স্ট্রাকচারটাও ভেঙে পড়েছে। আমি প্রেয়ার করব জুডিশিয়ারির কাছে, আমাদের মেসেজ, আমাদের বার্তা কতজন শুনবে জানি না, আমি লিখিতভাবে সুপ্রিম কোর্ট, লিখিতভাবে হাইকোর্টের কাছে উইথ দ্য এন্টায়ার ভিডিও, যে ভিডিও আমি দেখালাম সেটা আমি সেই ভিডিওটা পাঠাচ্ছি। লেটস সি কি করেন তারা। নিশ্চয়ই বিশ্বাস আছে সন্ময়দা, মহামান্য আদালত যথোপযুক্ত ব্যবস্থা নেবে, না হলে মানুষের আইন আদালতের বিচার ব্যবস্থার উপর ভরসা উঠে যাবে। একজন মুখ্যমন্ত্রী, সে যে রাজ্যেরই হোক, যত ক্ষমতাশালী হোক, তিনি সংবিধানের উপর নন, তিনি আইনের উপরে নন। মহামান্য প্রধান বিচারপতি রুল জারি করে ঘাড় ধরে নিয়ে আসা উচিত আদালতে, আদালত অবমাননার জন্য। আর সিবিআইও ইমিডিয়েট ওনাকে অ্যারেস্ট করে কাস্টাডিতে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করুন। এত বড় জোট চুরি স্বাধীন ভারতবর্ষে আজ পর্যন্ত কেউ দেখেনি এবং সেই জোট চুরিকে প্রকাশ্য সভা থেকে একজন নির্বাচিত সংবিধানের শপথ নেওয়া মন্ত্রী যে ভাষায় আক্রমণ করছেন জুডিশিয়ারিকে, এক অতি অশিক্ষিত, অরুচি, একদম কুরুচির মানুষ সেই করতে পারে। আমরা আপনারা পারবো না, কারণ আমাদের সেই পারিবারিক শিক্ষা রয়েছে, সেই সংস্কৃতি রয়েছে। এর বিচার হবেই সন্ময়দা, বিশ্বাস করি। অনেক ধন্যবাদ দীপাঞ্জন দার সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। ধন্যবাদ সন্ময়দা।